3 জানুয়ারি 2026 রাতের প্রায় তখন 2টা। ফ্লোরিডায় পর্দা দিয়ে ঢাকা একটি ঘর, চারদিকে অন্ধকার, শুধু স্ক্রিনের আলো। সেই স্ক্রিনের সামনেই বসে আছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্ক্রিন দেখে দেখে পপকর্ন খাচ্ছেন না, কোনো মুভিও দেখছেন না। তিনি লাইভ ভিডিও দেখছেন হাজার হাজার মাইল দূরে একটি বাড়িতে তার আর্মি কিভাবে আক্রমণ চালাচ্ছে। বাড়িটি ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাসে অবস্থিত। সেই বাড়িতে ঘুমিয়ে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গভীর ঘুমে থাকা মাদুরো জানতেনই না কয়েক মিনিটের মধ্যে তাকে কিডন্যাপ করা হবে। কিছুক্ষণ আগের ঘটনা, আমেরিকান হেলিকপ্টার সমুদ্রের উপর দিয়ে মাত্র 100 ফুট উচ্চতায় উড়ে ঢুকে পড়েছে ভেনেজুয়েলার সীমান্তে। হেলিকপ্টার এত নিচ দিয়ে উঠছিল যে রাডারেও ধরা পড়ছিল না। ক্যারাকাস শহরের পুরো বিদ্যুৎ প্রথমে সাইবার অ্যাটাকের মাধ্যমে কেটে দেওয়া হয়েছে। পুরো শহর ডুবে গেছে অন্ধকারে। এরপর ডেল্টা ফোর্সের কমান্ডোস রশি দিয়ে হেলিকপ্টার থেকে নামে মাদুরোর বাড়ির ছাদে। জানালা ভেঙে ঢুকে পড়ে সরাসরি বেডরুমে। সে বেডরুমে ঘুমিয়েছিলেন মাদুরো। এর মধ্যে ঘুম ভেঙে যায় মাদুরো। তিনি তার স্টিলের তৈরি সেফ রুমের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তিনি দৌড়ে সেখানে পৌঁছে গিয়েছেন, কিন্তু দরজাটা বন্ধ করতে পারেননি। তার আগে কমান্ডোস তাকে ধরে ফেলে। মাত্র 5 মিনিটের মধ্যে একটি দেশের প্রেসিডেন্ট চলে যান আমেরিকান ডেল্টা ফোর্সের নিয়ন্ত্রণে। ডোনাল্ড ট্রাম্প এরপরে ফক্স নিউজে বলেন, ইট ওয়াজ জাস্ট লাইক ওয়াচিং টেলিভিশন। দেখে মনে হবে এটা একটি টিভি শো, কিন্তু এটি কোনো টিভি শো ছিল না। এটা ছিল মডার্ন হিস্টরির সবচেয়ে শকিং মিলিটারি অপারেশন, যেখানে আমেরিকা একটি দেশের প্রেসিডেন্টকে তার নিজ বাড়ি থেকে কিডন্যাপ করে। পরের দিন সকালে যখন এই খবর নিউজ চ্যানেলে আসে, পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায়। সবার মনে দুইটাই প্রশ্ন। প্রথমটা, আমেরিকা কেন এমন করলো? আর দ্বিতীয়টা, যদি এটা এতই সহজ হয়, তাহলে কি যে কোনো দেশ আরেক দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারকে কিডন্যাপ করতে পারবে? যদি পারে, তাহলে ইন্টারন্যাশনাল অর্ডার কোথায় যাবে? এখন বাকি দেশগুলো কি সবসময় এই ভয়েই থাকবে? এই অপারেশন এক রাতের পরিকল্পনা ছিল না। এর প্ল্যানিং শুরু হয়েছিল অনেক আগে। যখন সারা দেশের মানুষের মনে হয়েছিল ভেনেজুয়েলায় সব ঠিকঠাক আছে, তখন আগস্ট 2025 সালে সিআইএ গোপনে একটি টিম পাঠায় ভেনেজুয়েলায়। তাদের কাজ ছিল মাদুরোর উপর নজর রাখা। তিনি কোথায় থাকেন, কোথায় যান, কি খান, কি পরেন, এমনকি তার কি কি পোষা প্রাণী আছে, সবকিছুই ট্র্যাক করা হয়। ভেনেজুয়েলার গভর্নমেন্টের ভিতরে ছিল একজন ইনসাইডার, যে এক্সাক্ট লোকেশন ও মুভমেন্টের তথ্য দিচ্ছিল আমেরিকাকে। এই মিশন ছিল খুবই ভয়ঙ্কর। সিআইএ টিমের কোনো ডিপ্লোম্যাটিক কভার ছিল না। যদি তারা ধরা পড়ে, তাহলে আমেরিকা কিছুই করতে পারতো না। এটা ছিল একেবারে সিনেমার মতো। নভেম্বর 2025-এ ট্রাম্প ও মাদুরোর মধ্যে একটি ফোন কল হয়। এই কলে ট্রাম্প মাদুরোকে বলেন, পাওয়ার ছেড়ে দাও, এটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে। এটা ট্রাম্পের কাছ থেকে মাদুরোর একটি আলটিমেটাম ছিল, কিন্তু মাদুরো না করে দেন। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও পরে বলেন, মাদুরোকে এই সবকিছু থেকে বাঁচার জন্য তাকে জেনারেস অফার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি মানেননি। মাদুরো মানা করার পর অপারেশনের প্রস্তুতি ফুল স্পিডে চলে যায়। এরপর আমেরিকা যা করেছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমেরিকা মাদুরোর বাড়ির এক্সাক্ট ডুপ্লিকেট বানায়। ডেল্টা ফোর্স সেখানে পুরো মিশনের রিহার্সেল করে। ভেনেজুয়েলার চারপাশে ডিপ্লয় করা হয় ফাইটার জেট, স্পেশাল অপারেশন এয়ারক্রাফট এবং অ্যাডভান্স ড্রোন। 25 ডিসেম্বর ক্রিসমাস ডে এ ট্রাম্প ফাইনাল অ্যাপ্রুভাল দেন। হলিডে বেছে নেওয়া হয় কারণ ভেনেজুয়েলার মিলিটারির অনেক সৈন্য ছুটিতে থাকে। কিন্তু এর মধ্যে একটা সমস্যা হয়ে যায়। ভেনেজুয়েলার আবহাওয়া খারাপ হয়ে যায়, তাই অপারেশনটাও পিছানো হয় এবং আমেরিকা সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। শেষ পর্যন্ত 2 জানুয়ারি 2026-এ আবহাওয়া কিছুটা ঠিক হয় এবং রাতের 10:46 ট্রাম্প অপারেশন শুরু করতে বলে। ট্রাম্প অর্ডার দেওয়ার পর 20টি আলাদা বেস থেকে 150টিরও বেশি আমেরিকান মিলিটারি এয়ারক্রাফট উড়ে যায়। এরপর সাইবার অ্যাটাক করে ক্যারাকাসের পুরো বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। কেউ জানতোই না কি হতে চলেছে। এরপর এয়ার স্ট্রাইক করা হয় এবং ক্যারাকাসের চারপাশের সব রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়, যেন হেলিকপ্টারের পথ পরিষ্কার হয়। এই হামলায় প্রায় 40 জন মারা যায়। এর মধ্যে আমেরিকান হেলিকপ্টার সমুদ্রের প্রায় 100 মিটার উঁচু দিয়ে উড়ে ক্যারাকাসের দিকে যাচ্ছিল। রাতের 2:01 হেলিকপ্টার মাদুরোর কম্পাউন্ডে পৌঁছায়, কিন্তু যখনই হেলিকপ্টার পৌঁছায় তার উপর ফায়ারিং শুরু হয়। একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু উড়ে যেতে সক্ষম হয়। এর মধ্যে ডেল্টা ফোর্সের কমান্ডোস বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে। মাত্র 3 মিনিটের মধ্যেই তারা মাদুরোর লোকেশনে পৌঁছে যায়, যখন মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের সঙ্গে ঘুমাচ্ছিল। কমান্ডোসদের দেখার পর তিনি তার স্টিলের তৈরি সেফ রুমের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তার আগে কমান্ডোস তাকে ধরে ফেলে। বিল্ডিং এ ঢুকার 5 মিনিটের মধ্যে মাদুরো আমেরিকান ডেল্টা ফোর্সের দখলে চলে যান। এরপর হেলিকপ্টারের মাধ্যমে তাকে ইউএসআইও জিম্মাতে নিয়ে যাওয়া হয়, তারপর কিউবা এর মিলিটারি বেস এবং শেষে তাকে নিউ ইয়র্কের স্টেওয়ার্ড এয়ার ন্যাশনাল গার্ড বেসে নিয়ে যাওয়া হয়।
শেষ পর্যন্ত একজন বিদেশি প্রেসিডেন্ট আমেরিকান মাটিতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা এটা কেন করেছে? ট্রাম্প সাপোর্টাররা বলে মাদুরো একজন ডিক্টেটর ছিল, তার ডেমোক্রেসি আনার জন্য এটা করা হয়েছিল, হিউম্যান রাইটস এর জন্য এটা করা হয়েছিল। ট্রাম্প নিজেও বলেছে ড্রাগ ট্রাফিকিং বন্ধ করার জন্য এটা করা হয়েছিল। কিন্তু আসল কারণটা কি ছিল? এখন এখানে প্রশ্ন হয়ে ওঠে, ট্রাম্প যেভাবে ভেনেজুয়েলার উপর এইভাবে অ্যাটাক করলো সেটা কি লিগেল? এর সোজাসাপটা উত্তর হলো না। ইন্টারন্যাশনাল লকে ভায়োলেন্ট করা তো বাদ দাও, ট্রাম্প আগে নিজের দেশের লকে ইগনোর করেছে। আমেরিকান কনস্টিটিউশন অনুযায়ী যে কোনো ধরনের ওয়ার বা মিলিটারি অ্যাকশনের আগে কংগ্রেসের অ্যাপ্রুভাল দরকার। কোনো প্রেসিডেন্ট একা নিজে থেকে এই সিদ্ধান্ত নিতে পারে না। জর্জ বুশ যখন ইরাকের বিরুদ্ধে ওয়ার ডিক্লেয়ার করেছিলেন তখন প্রথমেই কংগ্রেসের অ্যাপ্রুভাল নেওয়া হয়েছিল, কিন্তু ট্রাম্প এমন কিছুই করেননি। তিনি কংগ্রেসকে জিজ্ঞেস না করে এই অপারেশন চালিয়েছেন। এই বিষয়টা নিয়ে এখন ধীরে ধীরে আমেরিকাতে ইমপিচমেন্টের দাবি উঠতে শুরু করেছে। নভেম্বরে হোয়াইট হাউস চিফ অফ স্টাফ সুজি উইলস বলেছিলেন যে যদি মিলিটারি অ্যাকশন নিতে হয় তাহলে কংগ্রেসের অ্যাপ্রুভাল দরকার হবে। কিন্তু এখন ট্রাম্প সরকার অজুহাত দিচ্ছে যে এটা নাকি ওয়ার নয়, এটা শুধু ল এনফোর্সমেন্ট ফাংশন। মাদুরো একজন ইনডাক্ট ড্রাগ ট্রাফিকার, তাই তাকে ধরতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একজন ট্রাফিকার ধরার জন্য কি এয়ারপ্লেন লাগবে? এয়ার স্ট্রাইক করতে হবে যেখানে 40 জন মানুষ মারা যাবে, পুরো শহরের উপর সাইবার অ্যাটাক চালাতে হবে, পুরো শহরের ইলেকট্রিসিটি কেটে দিতে হবে? এগুলো কি সবই শুধু ল এনফোর্সমেন্ট? ইউনাইটেড নেশনস চার্টার এর আর্টিকেল 2(4) পরিষ্কারভাবে বলে যে কোনো দেশ অন্য দেশের বিরুদ্ধে মিলিটারি ফোর্স ব্যবহার করতে পারে না। প্রতিটি দেশের সাবরেজেন্টি রেসপেক্ট করা বাধ্যতামূলক। ট্রাম্প এটা সরাসরি ভায়োলেন্ট করেছে। এই কারণে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল চাইলে আমেরিকার উপর সেকশনস দিতে পারে। কিন্তু সমস্যা হলো সিকিউরিটি কাউন্সিলে আমেরিকানরা নিজেরাই পাওয়ারে আছে, ফলে আমেরিকা নিজে নিজের বিরুদ্ধে অ্যাকাউন্টেবিলিটি এড়িয়ে যেতে পারে। দেখে মনে হয় এই পৃথিবীতে শুধু আইন দুর্বল দেশগুলোর জন্য। যাদের পাওয়ার আছে তারা নিজেদের ইচ্ছে মতো সবকিছু করতে পারে। তাদের ধারণা আপনি যদি দুনিয়ার সবচেয়ে বড় মিলিটারি হন আর ল আপনি নিজেই বানান, তাহলে ফলো করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। এইভাবে তাদের চোখে তৈরি হচ্ছে নতুন ওয়ার্ল্ড অর্ডার। আর এই ওয়ার্ল্ড অর্ডার দুনিয়ার সব দেশের জন্য ভয়ঙ্কর, কারণ আজ যদি আমেরিকা পারে কাল চায়নাও পারবে, পরশু রাশিয়া বলবে আমিও করব। এইভাবে একের পর এক বড় দেশ ছোট দেশগুলোর উপর নিজের ইচ্ছা মতো আধিপত্য চালাতে শুরু করবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আবার বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। মাদুরো ভালো ছিলেন কিনা, তিনি ডিক্টেটর ছিলেন কিনা, এগুলো আলাদা প্রশ্ন। কিন্তু একজন প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে কোনো অনুমতি ছাড়াই তার নিজ বাড়ি থেকে তুলে নেওয়া কখনো জাস্টিস নয়। এই ঘটনা শুধু ভেনেজুয়েলা নয়, পুরো বিশ্বের জন্য একটি ওয়ার্নিং। যেখানে শুধু আইন নয়, শুধু শক্তি শেষ কথা, সে পৃথিবী কখনোই নিরাপদ হতে পারে না।